আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন। অবৈধ ইউনূস সরকার অবৈধ আদালতে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে গেছে। শুরু থেকেই এই আদালতকে অবৈধ এবং এর বিচার অবৈধ আখ্যা দিয়ে সাধারণ মানুষও কথা বলছে। এবার আন্তর্জাতিকভাবে খ্যাত আইনি প্রতিষ্ঠান অফিসিয়ালি এই ট্রাইব্যুনালে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। এবার সরকার কি করবে? লন্ডনের খ্যাতনামা আইনি সংস্থা কিংসলে নেপলি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি এই আইনি নোটিশটি পাঠিয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে বলে জানা গেছে, যদিও ট্রাইব্যুনাল বলেছে তারা পায়নি। অত্যন্ত তীক্ষ্ণ এবং সুস্পষ্ট ভাষায় লেখা এই নোটিশে গোটা বিচার প্রক্রিয়াকে একটি চরম প্রহসন এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং বিচারিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংস্থাটি তাদের নোটিশে বিস্তারিতভাবে তুলে ধরেছে কিভাবে শেখ হাসিনাকে সম্পূর্ণ অনুপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে এমন একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের মৌলিক কাঠামোর পরিপন্থী। তারা স্পষ্ট করেছে দেশে এখন এমন একটি বৈরী এবং ভীতিকর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে যেখানে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, দলটির পক্ষের আইনজীবীদের উপর ধারাবাহিক হামলা এবং গ্রেপ্তার চালানো হচ্ছে এবং অপরাধীদের অবাধ দায় মুক্তি দেওয়া হচ্ছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন করা হয়েছে সংসদ সদস্য। এমন একটি একপাক্ষিক এবং ভীতিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো স্বাধীন বিচারিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। নোটিশে ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউশন প্যানেলের নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে এখানে চরম পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বসানো হয়েছে, যাদের প্রকাশ্য মন্তব্যগুলোই প্রমাণ করে যে বিচারের রায় আগে থেকে নির্ধারিত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের মতো বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথা স্মরণ করিয়ে দিয়ে কিংসলে নেপলি কড়া ভাষায় জানিয়েছে এই বিচার প্রক্রিয়ায় ন্যূনতম কোনো স্বচ্ছতা ছিল না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া এই ফাঁসির রায়কে আন্তর্জাতিক আইনে এক ধরনের সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করা যায়। আগামী 14 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার আলটিমেটাম দিয়ে তারা অবিলম্বে এই অবৈধ রায় বাতিল, মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। 37 দফা সম্বলিত এই আইনি নোটিশে হাসিনার আইনজীবীরা প্রথমেই স্পষ্ট করেছেন যে তারা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে বিচার এবং দণ্ড দেওয়া হয়েছে যা ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মানের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। নোটিশে আরো বলা হয়েছে যে শেখ হাসিনার বিচার এমন একটি বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে চরম বৈরিতা ছিল এবং অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেছিল। নোটিশে এই ট্রাইব্যুনালের গুরুতর লঙ্ঘনগুলোর একটি বিশদ তালিকা তুলে ধরা হয়েছে। প্রথমত, বিচারিক স্বাধীনতার সম্পূর্ণ অভাব, যেখানে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বিচারকদের নিয়োগ এবং পক্ষপাতমূলক মন্তব্য করা হয়েছে। দ্বিতীয়ত, প্রসিকিউশনের পক্ষপাত, রাজনৈতিকভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটরের নিয়োগ। তৃতীয়ত, যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘন। চতুর্থত, অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড প্রদান। আইনজীবীরা দৃঢ়ভাবে বলেছেন যে এই লঙ্ঘনগুলো পৃথকভাবে এবং সম্মিলিতভাবে বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ অন্যায্য করেছে, অগ্রহণযোগ্য করেছে এবং এই রায় আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। আরো মৌলিক সমস্যা হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে যে আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার আদৌ কোনো এখতিয়ার নেই। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল আইন মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধে বিচার করার জন্য প্রণীত হয়েছিল। 2024 সালে এই আইনের সংশোধনের মাধ্যমে এখতিয়ার বাড়ানো হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ এবং এই আইনের পূর্ব প্রযোজ্যতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। 2024 সালের ঘটনাগুলো সাধারণ ফৌজদারি আদালতের আওতায় পড়ে এবং এই ট্রাইব্যুনালের অপব্যবহার একটি গুরুতর এখতিয়ারের লঙ্ঘন। নোটিশে ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। 2024 সালের পর বিচারক এবং প্রসিকিউশন সম্পূর্ণ পুনর্গঠন করা হয়েছে, যা পক্ষপাতের ধারণা তৈরি করেছে। এই নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং বিচারকদের অভিজ্ঞতা সীমিত। বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে এবং বিচার চলাকালে মন্তব্য থেকে পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিরক্ষা আইনজীবীদের বক্তব্য থেকেও পূর্ব নির্ধারিত রায়ের ইঙ্গিত পাওয়া যায়, যার ফলে ন্যায্য বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের নিরপেক্ষতার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত দেয় এবং একপাক্ষিকভাবে বিচার পরিচালিত হয়েছে। আপনারা জানেন, তাজুল ইসলাম জামায়াতের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আইনজীবী ছিলেন। তাকে করা হয়েছে এই আদালতে প্রধান প্রসিকিউটর হিসেবে। শুধুমাত্র নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতির গুরুতর অভিযোগও উঠেছে, যার ফলে বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ন্যায্য বিচার না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ একই উদ্বেগ জানিয়েছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারকে সরাসরি অন্যায্য বলেছে। শেখ হাসিনাকে অভিযোগ জানানো বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইনে অনুপস্থিতিতে বিচার কেবল অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে করা যায়। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কঠোর মানদণ্ড প্রযোজ্য, যা এখানে মানা হয়নি। ফলে এই দণ্ড আন্তর্জাতিক আইনে সামারি এক্সিকিউশন হিসেবে বিবেচিত হবে। এই বিচার আন্তর্জাতিক আইনের মৌলিক ন্যায় বিচারের মান সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। নোটিশে দাবি জানানো হয়েছে যে রায় বাতিল করা হোক, মৃত্যুদণ্ড কার্যকর না করা হোক, ভবিষ্যৎ বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী করা হোক, আওয়ামী লীগের সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সরকার এই লঙ্ঘন স্বীকার করে যথাযথ ব্যবস্থা নিক। শেখ হাসিনা তার আইনি অধিকার দাবি করেছেন এবং 14 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের এই কড়া চ্যালেঞ্জের পরপরই স্বভাবতই প্রশ্ন ওঠে এই ট্রাইব্যুনালের জন্ম প্রক্রিয়া এবং আইনি এখতিয়ার নিয়ে। জুলাই সন্ত্রাসের পর প্রতিহিংসা চরিতার্থ করার তাড়নায় সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে এই আদালতটি সাজানো হয়েছিল। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয়েছিল। কিন্তু 2024 সালের একটি নির্দিষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্ববর্তী ঘটনাগুলোর বিচার করার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে অধ্যাদেশের মাধ্যমে এই আইনের এখতিয়ার বাড়ানো হয়েছে। আইনের এই ভূতাপেক্ষ বা রেট্রোস্পেকটিভ প্রয়োগ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী। সংবিধানে স্পষ্ট বলা আছে, সংসদ ভেঙে দেওয়া অবস্থায় কেবল রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সাংবিধানিক প্রক্রিয়া বিন্দুমাত্র অনুসরণ করা হয়নি। বিচারক নিয়োগের ক্ষেত্রেও সংবিধানের 98 অনুচ্ছেদের চরম লঙ্ঘন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি অনুগত ব্যক্তিদেরকে, বিশেষ করে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে রাতারাতি বিচারক হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর চেয়ে বড় প্রহসন হলো প্রসিকিউশন প্যানেল গঠন, যিনি একসময় চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবী হিসেবে আইনি লড়াই করেছেন, তাকেই করা হয়েছে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এমন একটি ক্যাঙ্গারু কোর্টের যে শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার করার কোনো আইনি, সাংবিধানিক বা নৈতিক এখতিয়ার নেই, সেটি আজ কেবল দেশের মানুষের কাছে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ রোম স্ট্যাটিটিউডের সদস্য হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে না গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো এমন একটি ঘরোয়া আদালত সাজানোর মূল উদ্দেশ্যই ছিল বিচারের নামে রাজনৈতিক প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করা। অথচ বিচারের নামে গত 1.5 বছরে যা ঘটেছে তা যে কোনো মাফিয়া সিন্ডিকেটের কার্যক্রমকেও হার মানায়। ন্যায় বিচারের বদলে এই ট্রাইব্যুনাল পরিণত হয়েছে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এবং আসামিদের রাজসাক্ষী বানানোর এক বিশাল হাটে। প্রসিকিউটর সাইমন ব্রেজা তালুকদার এক আসামিকে খালাস পাইয়ে দেওয়ার চুক্তিকে
1 কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন এবং অগ্রিম 10 লাখ টাকা নগদ চেয়েছেন, যার অডিও রেকর্ড জনসমক্ষে ফাঁস হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে তাকে পদত্যাগ করতে হয়েছে। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খোদ ট্রাইব্যুনালের ভেতরেই প্রসিকিউটররা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছেন, ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে বসে চিফ প্রসিকিউটর এবং একটি বিশেষ সিন্ডিকেট কোটি কোটি টাকার বিনিময়ে দাগী আসামিদের রাজসাক্ষী বানিয়ে নিরাপদে পালানোর সুযোগ করে দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী একটি ভারী টাকার ব্যাগ নিয়ে প্রভাবশালী এক প্রসিকিউটরের কক্ষে প্রবেশের পর সেই পুলিশ কর্মকর্তাকে ম্যাজিকের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষী বানিয়ে খালাস দেওয়ার ঘটনা প্রমাণ করে যে এই আদালতের ভেতর বিচারের নামে কি ধরনের নোংরা বাণিজ্য হয়েছে। চানখারপুল এবং রংপুরের ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে মূল আসামিদের অব্যাহতি দিয়ে অন্যদের ফাঁসানো হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, নিজেদের এই অভাবনীয় মাত্রার দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের প্রমাণ লোপাট করতে ট্রাইব্যুনালের নির্দিষ্ট স্থানের সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা আনুষ্ঠানিকভাবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে জানিয়েছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিনগুলোর ফুটেজ আর হার্ড ড্রাইভে পাওয়া যাচ্ছে না। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার বুলি আওড়ে একটি আদালত গঠন করলো, তারাই নিজেদের চুরি আর ঘুষের টাকার লেনদেন আড়াল করতে আদালতের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিল। এমন নজির পৃথিবীর বিচারিক ইতিহাসে বিরল বটে। শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত মাত্র 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে, যা প্রমাণ করে যে রায়ে আগে থেকেই নির্ধারিত ছিল। এত বড় ঘটনার তদন্ত এত অল্প সময়ে শেষ করার নির্দেশ বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এখন লন্ডনের কিংসলে নেপোলির আইনি নোটিশের পর ইউনূস সরকার এবং তার সাজানো আদালত যে শাস্তি রেখে গেছে এবং তারেক রহমানের ঘাড়ে যে আদালতকে চাপিয়ে দিয়ে গেছে, তারা পড়েছে কঠিন পরিস্থিতিতে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই বিচার সম্পূর্ণ অবৈধ প্রমাণিত হয়েছে। ঘুষ বাণিজ্য, সিসিটিভি ফুটেজ গায়েব করা, অসাংবিধানিক নিয়োগ এবং পক্ষপাত দুষ্ট বিচারের প্রমাণগুলো এখন আন্তর্জাতিক আদালতেও তুলে ধরা হবে। এই নোটিশের পর সরকারকে এসব গুরুতর অভিযোগের ব্যাখ্যা দিতেই হবে। 14 দিনের মধ্যে জবাব না দিলে আন্তর্জাতিক পর্যায়ে আরো কঠিন আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে। শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে এই চিঠিতে। এই পরিস্থিতিতে তারেক রহমান সরকারের সামনে এখন দুটি মাত্র পথ, হয় সব অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে, নয়তো আন্তর্জাতিক চাপের মুখে এই কুখ্যাত আদালতের কার্যক্রম বন্ধ করতে হবে। সুযোগ তো খোলাই আছে। 133টি অর্ডিন্যান্স যা সংসদে পাশ করার কথা আগামী 12 তারিখের মধ্যে, সেটি সংসদে যদি পাশ না হয়, তার মধ্যে তো এই অর্ডিন্যান্সও আছে, সেটি পাশ না হলে এই আদালতের কার্যকারিতা থাকবে না। এই আদালত বন্ধ করে দেওয়া হোক, নতুন করে বিচারের ব্যবস্থা করা হোক। লন্ডনের কিংসলে এন্ড নেপোলি চেম্বার থেকে আসলে এই কথাই বলা হয়েছে। আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়েছে কত বড় ভয়ঙ্কর, ভয়ানক, প্রতিশোধমূলক কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করে গেছে এবং তার দায় চাপিয়ে গেছে তারেক রহমানের সরকারের উপরও। দেখা যাক তারেক রহমানের সরকার কি করে। তবে তারেক রহমানের সরকারের জন্য খুব শান্তি বা স্বস্তি অপেক্ষা করে নেই। জাতিসংঘ চিঠি পাঠিয়েছে, এর পরবর্তী ভিডিওতে সে বিষয়ে বলবো। আজকের বিষয় শেখ হাসিনার আইনি লড়াই এবং তারেক রহমানের অগ্নি পরীক্ষা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শেখ হাসিনার তরফে লন্ডনের একটি আইনি সংস্থা, আইনি প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটি নোটিশ পাঠিয়েছে, যেটাকে আইনি নোটিশ বলা হয়। সেই আইনি নোটিশের মোদ্দা কথা হচ্ছে যে গত বছর 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্য যে দণ্ডগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই প্রত্যাহার করতে হবে বা রদ করতে হবে। এইটা তাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, আমি একেবারে গোটা যে আইনি চিঠির সংক্ষিপ্ত সার আপনাদের সামনে পেশ করছি। 2 নম্বর দাবি হচ্ছে যে ভবিষ্যতেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যাদের ওই আদালতে বা ওই ট্রাইব্যুনালে বিচার হবে, সেই বিচার যেন
আন্তর্জাতিক মানদণ্ড মেনে সম্পন্ন হয়। এই দুটি মূল কথা হচ্ছে এই দুটি। সম্ভবত দ্য ওয়ালে এই খবরটি প্রথম আজ, অর্থাৎ এই যে ভিডিও আমি করছি আজ কয়েক ঘন্টা আগে এই ওয়ালে এই খবরটি প্রকাশিত হয়েছে, এবং তারপর অনেকেই এই নিয়ে খোঁজ খবর করছেন যে বিষয়টি কি। বিষয়টি হচ্ছে যে এই প্রথম, অর্থাৎ 17ই নভেম্বরের পর এতদিন পর্যন্ত শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল সম্পর্কে অনেক কথা বলেছেন, এবং সাজা ঘোষণার দিন তিনি একটি লম্বা বিবৃতি দিয়েছিলেন, বেশ লম্বা বিবৃতি। সেই লম্বা বিবৃতিতে তিনি যে কথাগুলি বলেছিলেন আইনি নোটিশে কিন্তু মূলত সেই কথাগুলি আছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়েছে, শেখ হাসিনা প্রথমে বলেছিলেন এবং তার তরফে আইনি প্রতিষ্ঠানটিও বলেছে যে এই ট্রাইব্যুনাল অবৈধ। বিশেষ করে এই ট্রাইব্যুনাল কখনো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, যেগুলিকে বলা হচ্ছে কাল্পনিক অভিযোগ, এই অভিযোগগুলির তদন্ত করা, বিচার করার কোনো অধিকার এই ট্রাইব্যুনালে নেই। এবার হাসিনার বিচার প্রক্রিয়াতে যে সমস্ত বিষয়গুলি এসছে, অর্থাৎ অনেকগুলি অভিযোগ আইনি নোটিশে তুলে ধরা হয়েছে, বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে, অর্থাৎ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং তার পক্ষে লড়াই করার জন্য যে সাজানো আইনজীবী রাষ্ট্রপক্ষের তরফে দেওয়া হয়েছিল, তার যে অপরিপক্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে শেখ হাসিনার হয়ে মামলা না লড়া, এবং তাদের মধ্যে অর্থাৎ সরকার পক্ষের সঙ্গে তার যে বোঝাপড়ার কতগুলি ভিডিও ক্লিপিংস প্রকাশিত হয়েছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়েই সেখানে উল্লেখ করা আছে। এছাড়া আইনি নোটিশে বলা হয়েছে যে আন্তর্জাতিক একাধিক প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আরও নানান প্রতিষ্ঠান যারা মানবাধিকার এবং ন্যায় বিচার নিয়ে কাজ করে, তারা এই যে জাজমেন্ট, অর্থাৎ মৃত্যুদণ্ড এবং বিভিন্ন মেয়াদে শেখ হাসিনাকে অন্যান্য অপরাধে বা অন্যান্য ধারায় যে কারাবাসে সাজা দেওয়া হয়েছে, এই সবগুলি নিয়েই তারা প্রশ্ন তুলেছে যে এই বিচারটা সম্পূর্ণভাবে অবৈধ, এটা কখনোই ন্যায় বিচার বলা যাবে না, এবং আন্তর্জাতিক মানদণ্ডের ধারে কাছেও এই বিচার প্রক্রিয়া নেই। এই কথাগুলি জানিয়ে 14 দিনের মধ্যে ট্রাইব্যুনালের কাছ থেকে জবাব দাবি করা হয়েছে শেখ হাসিনার আইনজীবী বা শেখ হাসিনার পক্ষে লড়াইরত আইনি সংস্থার তরফে। এর পাশাপাশি আরেকটি ঘটনা বা ডেভেলপমেন্ট আছে, সেটা আরো ইম্পর্টেন্ট আমার মতে। সেটি হচ্ছে যে রাষ্ট্রসংঘের তরফে বাংলাদেশ সরকারের কাছে একটা চিঠি পাঠিয়ে কতগুলি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে যে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এর যৌক্তিকতা, অর্থাৎ এর সপক্ষে বাংলাদেশ সরকারের বক্তব্য কি, এইটা তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তারা বলছেন যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা এবং বিচারের নামে যা চলছে সেগুলি নিয়ে তাদের যথেষ্ট সংশয় প্রশ্ন আছে। তার কারণ তারা মনে করছেন যে বিচার প্রার্থীরা, অর্থাৎ যাদেরকে পুলিশ বা রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার করছে, তারা ন্যায় বিচার পাচ্ছেন না। এমন অভিযোগও করা হয়েছে যে সেখানে ন্যায় বিচারের পরিবেশও নেই, এবং আরো নানান বিষয়, অর্থাৎ আওয়ামী লীগ শুধু নয়, রাজনৈতিক দল অর্থাৎ বিরোধী পক্ষের উপরে দমন পীড়ন, জেলখানাগুলির যে অবস্থা, এই সমস্ত বিষয় নিয়েও রাষ্ট্রসংঘের তরফে একটি চিঠি বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। এই চিঠির জবাবও দিতে হবে তারেক রহমানের সরকারকে। তার মানে একটি দিতে হবে ট্রাইব্যুনালকে, আরেকটি দিতে হবে সরকারকে। দুটি চিঠির জবাব দিতে হবে। আমি শুরুতে বলেছি যে তারেক রহমানের অগ্নি পরীক্ষা। আমি কেন কথাটি বলেছি, এই জন্যে বলেছি যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়েছে। 14ই ফেব্রুয়ারি ভাবি প্রধানমন্ত্রী
তারেক রহমান তিনি ঢাকার একটি 5 তারা হোটেলে তিনি প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন, যেখানে বাংলাদেশের অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকেরা সকলে ছিলেন। সেখানে 4-5 জন সাংবাদিক, তার মধ্যে 2 জন বাংলাদেশি সাংবাদিক এবং বাকিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক, একজন ভারতীয় সাংবাদিকও তার মধ্যে ছিলেন। তারা যে প্রশ্নটা করেছিলেন সেটি হচ্ছে যে শেখ হাসিনার যে রায় হয়েছে মৃত্যুদণ্ড এবং তিনি যে ভারতে আছেন, এই গোটা বিষয়গুলি সম্পর্কে তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তখন তার সরকারের ভূমিকা কি হবে। লক্ষণীয় যে এই ব্যাপারে তারেক রহমান প্রত্যেকবারই একটি কথাই বলেছেন যে আইনের পথে তার সরকার চলবে, এবং তার এই জবাবের দেওয়ার ক্ষেত্রে তার পাশে যে বর্ষিয়ার নেতারা ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আরো অনেকে, অর্থাৎ আওয়াম বা বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য তারা যারা ছিলেন, তারা সাপ্লিমেন্ট করেছেন। তারা বলেছেন যে এটা সরকারের বিষয় নয়, এটা আইন আদালতের বিষয়। শেখ হাসিনাকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল, যা হওয়ার ট্রাইব্যুনালে হবে। আমি এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে একটি নয়, আমি 2টি ভিডিওতে বলেছিলাম যে তারেক রহমানের এই বক্তব্য বা বিএনপির এই বক্তব্য একেবারেই সংবিধানসম্মত, আইনসম্মত বক্তব্য, যে তারা আইনের পথে চলবেন এবং আইনের পথে চললে শেষ পর্যন্ত কি হয় তার একটা বড় দৃষ্টান্ত কিন্তু হচ্ছে যে তারেক রহমান স্বয়ং। কারণ তিনি 17 বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসনে ছিলেন। এই 17 বছর বা তারও আগে তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল তার মধ্যে একটি মামলায় কিন্তু তার যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল, আরো বিভিন্ন মেয়াদে তার কারাবাসের সাজা হয়েছিল। তারেক রহমান প্রতিটি মামলাতেই তিনি রেহাই পেয়েছেন এবং তার ফলে তিনি গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন এবং এখন তো তিনি সে দেশের প্রধানমন্ত্রী। এখন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়গুলি, যে এইভাবে মামলা প্রত্যাহার বা তাকে যেভাবে নির্দোষ সাব্যস্ত করা হয়েছে, সেই আইনি প্রক্রিয়া নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। আবার এটাও ঠিক যে তাকে যখন সাজাগুলি দেওয়া হয়েছিল সেই সাজাগুলির আইনি প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে। অর্থাৎ বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা নিয়ে একটা সামগ্রিকভাবেই একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা তীব্রতর হয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়, যখন বোঝাই যাচ্ছিল যে কোন মামলায় কি রায় হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আদালত প্রাঙ্গণ পর্যন্ত মানুষের নিরাপত্তা ছিল না। মব লিঞ্চিং, মব ভায়োলেন্স, মব সন্ত্রাস, যাই আমরা বলি না কেন, এই ধরনের পরিস্থিতি সেখানে ছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি 2 দিন আগে বাংলাদেশ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে মব সন্ত্রাসের ইতি টানা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। এখন আবার ফিরে আসি যে তারেক রহমানের যে বক্তব্য, আমি আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে আমার তখন কথা হয়েছিল, আমি তাদের বলেছিলাম যে তারেক রহমানের এই বক্তব্যটি কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য ইতিবাচক। অর্থাৎ তিনি আইন আদালতের উপরে ভরসা রাখার কথা বলেছেন, সরকারের তরফে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না বা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো কঠোর পদক্ষেপ করবেন না, এরকম একটা আভাস তার বক্তব্যের মধ্যে ছিল। এখন শেখ হাসিনা আইনি লড়াই পুরোদমে শুরু করেছেন। তিনি চিঠি পাঠিয়েছেন। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইতিমধ্যে সেখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অর্থাৎ চিফ প্রসিকিউটর ছিলেন, যিনি আদালতে দাঁড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছিলেন এবং বিভিন্ন মেয়াদে কারাবাস দাবি করেছিলেন, সেই তাজুল ইসলামকে কিন্তু বিএনপি সরকার আসার পরেই তারা চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দিয়েছে। এখন নতুন ব্যক্তি, নতুন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি এখন চিফ প্রসিকিউটর। তৎকালীন সময় যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন মোহাম্মদ আসাউদ্দিন, তিনি এখন বাংলাদেশের আইনমন্ত্রী। ফলে অনেকগুলি পরিবর্তন হয়েছে। তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালের
একজন প্রসিকিউটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে ঘুষ নিয়ে তিনি মামলা পরিচালনা করেছেন এবং বিচার প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়েছেন, নানা রকম প্রলোভন দেখিয়েছেন, এই ধরনের অভিযোগগুলি আছে। ফলে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যে একটি প্রশ্ন উঠে গেছে এবং সেটা গুরুতর। স্বভাবতই এখন শেখ হাসিনা যখন আইনি লড়াই শুরু করছেন তখন তারেক রহমান কি করেন, অর্থাৎ তিনি তার যে বক্তব্য 14ই ফেব্রুয়ারি বলেছিলেন বিশ্ব সংবাদ মাধ্যমের সামনে যে এটা আইন আদালতের ব্যাপার, আইনের পথে সরকার চলবে, তাহলে যদি আইনের পথে চলে তাহলে দুটি বিষয় হওয়া দরকার। একটি হচ্ছে যে এই ট্রাইব্যুনাল যাতে শেখ হাসিনার আইনজীবীর বক্তব্যের জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়, এই আইনি সহায়তা এবং আইনি নিশ্চয়তা এইটা নিশ্চিত করার অবশ্যই সরকারের তরফেও একটি দায়িত্ব বর্তায় যে ট্রাইব্যুনাল যাতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে তারা বিচার সম্পন্ন করে। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রসংঘের যে চিঠি সরকারকে দেওয়া হয়েছে সেই চিঠির জবাব দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সপক্ষে সরকার কি মনে করে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, তবে সামগ্রিকভাবে যেটা উঠে এসেছে, তারেক রহমান নিজেও একটি সাক্ষাৎকারে বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করার তিনি পক্ষপাতী নন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বিভিন্ন সময়তে এই একই কথা বলেছেন যে বিএনপি এটা মনে করে না। কিন্তু তারা আবার এটাও ঠিক যে মোহাম্মদ ইউনূসের সরকার যখন গত বছর 12ই মে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলো তখন বিএনপি বিরোধিতা করেনি এবং অতি সম্প্রতি অর্থাৎ সরকারে আসার পর, নির্বাচিত হয়ে সরকার গঠনের পর সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা বলবৎ আছে সেটা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। স্বভাবতই রাজধর্ম পালনের বিষয়টি কিন্তু ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, অর্থাৎ সরকার গড়ার আগে বিএনপি যে কথাগুলি বলেছিল সেগুলি কিন্তু রাজধর্মের কথা, অর্থাৎ আইন আইনের পথে চলবে, বিচার ব্যবস্থার পথে চলবে। আওয়ামী লীগের ওপরে কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না তার জবাবদিহি করাটাও কিন্তু রাজধর্মের মধ্যে পড়ে, ন্যায়পরায়ণতার মধ্যে পড়ে, ন্যায়কে মান্যতা দেওয়ার মধ্যে পড়ে। ফলে এই যে শেখ হাসিনা যে লড়াই শুরু করলেন আনুষ্ঠানিকভাবে, লন্ডনের ল ফার্মকে দিয়ে তিনি যে নোটিশ পাঠালেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, তারা যাতে 14 দিনের মধ্যে চিঠির জবাব দেয় এটা প্রত্যাশিত। রাষ্ট্রসংঘ যে চিঠি পাঠিয়েছে তার জবাব তারেক রহমানের সরকার দেবে এটা প্রত্যাশিত। এখন অপেক্ষা করতে হবে যে তারা রাজধর্ম ন্যায় ধর্ম মেনে এই চিঠিগুলির জবাব দেয় কিনা এবং দিলে কি জবাব দেয় সে নিয়েই এখন অপেক্ষা সময়। নমস্কার, শুভরাত্রি।